মেট্রো রেল পিলারের বিয়ারিং প্যাড মাথায় পড়ে নিহত আবুল কালাম আজাদের মৃত্যুতে হতবাক তার পরিবার। 2 শিশু সন্তানকে নিয়ে ভবিষ্যৎ চিন্তায় উদ্বিগ্ন তার স্ত্রী। 9 ভাই বোনের মধ্যে সবার ছোট আজাদকে হারিয়ে বাকরুদ্ধ তার ভাই বোনরাও। এমন দুর্ঘটনার জন্য মেট্রো রেল কর্তৃপক্ষের উদাসীনতাকেই দুষছেন স্বজন এবং এলাকাবাসী। সকালে শরীয়তপুরের নড়িয়ায় নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত করা হয় আজাদকে। 6 বোন আর 3 ভাইয়ের মধ্যে সবার ছোট আবুল কালাম আজাদ। ছোটবেলায় মা বাবা হারিয়ে ভাই বোনদের কাছেই বেড়ে ওঠা তার। রাজধানীর মতিঝিলে একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করতেন আজাদ। স্ত্রী 2 সন্তানকে নিয়ে থাকতেন নারায়ণগঞ্জে। প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেও আর ঘরে ফেরা হয়নি তার। একমাত্র উপার্জনক্ষম মানুষের মৃত্যুতে এখন সন্তানদের নিয়ে অনিশ্চয়তায় পড়েছে পরিবারটি। যদি ফিরে দিতে পারেন তাহলে দেন। সরকারের বললেন আমার স্বামীরে ফিরে দিতে, ওই কাজটা ঠিক করলো না। জানে যে নিচে পথচারীরা হাঁটবো, তাহলে কেন উপরের কাজটা সচেতনভাবে করলো না। সোমবার সকালে নিজ গ্রাম শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠিতে আজাদের মরদেহ নেওয়া হলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এমন মৃত্যু মানতে পারছেন না কেউই। একবার কথা বল, 6 বার কথা ফোন লাগে। আমার ভাই 2 বার করে কথা কইছে। আমার বাড়ির মতন এমন মানুষ মনে হয় পৃথিবীতে আল্লাহ দেয় নাই। অব্যবস্থাপনার কারণে হয়েছে। এখন এই তার পরিবার এবং তার যে সন্তান স্ত্রী রয়েছে, তাদের দায়িত্বভার কে নিবে? যে সরকার যেটা দিবে সেটা তাকে ফিক্সড করে দেওয়া হোক, যাতে তার বাচ্চারা 18 বছর পর্যন্ত ওই টাকা থেকে চলতে পারে। রোববার দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান আবুল কালাম। গণমাধ্যমে সংবাদ দেখে তার মৃত্যুর খবর জানতে পারেন পরিবারের সদস্যরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে শিক্ষার্থী সাইমা হোসেনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্যারিস রোডে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ করেন তারা। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন প্রশাসনের অদক্ষতা, জিমনেশিয়াম কর্তৃপক্ষের অপেশাদারিত্বের কারণে মৃত্যু হয়েছে সাইমার, কোনো আশ্বাস নয়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান শিক্ষার্থীরা। এদিকে সাইমার মৃত্যুর ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটিকে 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে মারা যান সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইমা হোসেন। যেখানে 3 জন মানুষ আছেন, একই সাথে আরও 6 জন সুইমার ছিল যারা এই জায়গাতে অবহেলা করেছে। হল, সুইমিং পুল ও মেডিকেল সেন্টার এসব স্থানে সাইমা হত্যার সাথে যাদের অবহেলা যুক্ত আছে তাদের বিরুদ্ধে যথাযথ তদন্ত করে বিচার কার্যক্রম গ্রহণ করতে হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মোট ভোট কেন্দ্র থাকবে 42,761টি আর ভোট কক্ষ থাকবে 2,44,649টি। এর মধ্যে পুরুষ ভোট কক্ষ থাকবে 1,15,137টি এবং নারী কক্ষ 1,29,602টি। অস্থায়ী কেন্দ্র থাকবে 14টি এবং অস্থায়ী কক্ষের সংখ্যা 12,000। দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ এইসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গড়ে প্রতি 3,000 ভোটার অনুযায়ী একটি কেন্দ্র ঠিক করা হয়েছে, ফলে গত নির্বাচনের তুলনায় কেন্দ্রের সংখ্যা বেড়েছে। আক্তার আহমেদ আরও বলেন, এখন পর্যন্ত 22টি নতুন দলকে মনোনয়ন যোগ্য মনে করছে ইসি। এছাড়া আরও কয়েকটি দলকে অধিকতর তদন্তের মধ্যে রাখা হয়েছে। নির্বাচনে কতগুলো পর্যবেক্ষক সংস্থা থাকবে তা পরবর্তীতে জানানো হবে। এছাড়া নতুন দলকে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতীক দেওয়া হবে বলেও জানান সিনিয়র সচিব। তিনি জানান, এনসিপির শাপলা প্রতীক নিয়ে আগের সিদ্ধান্তে অটল আছে কমিশন। এদিকে আরপিও নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। 64টা জেলার 300 কনস্টিটিউয়েন্সির ভোট কেন্দ্রের সংখ্যা 42,761। রাজনৈতিক দলের নিবন্ধনের ব্যাপারে আমরা অতীতেও আপনাদেরকে বলেছি যে 22টা যে রাজনৈতিক দলের আমরা প্রাথমিকভাবে আমরা মনে করেছি যে বিবেচনাযোগ্য, তাদের বিষয়ে বাড়তি আরও কিছু তথ্যানুসন্ধানের জন্য আমরা মাঠ পর্যায়ে কিছু তথ্য কালেক্ট করেছি এবং এটা ইনশাল্লাহ এই সপ্তাহের ভিতরে আমরা কমপ্লিট করতে পারবো। খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে সরকার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাশ্রয়ের মধ্যে রাখতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, 4 মাসে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
এটি চলমান থাকবে। দুপুরে রাজশাহী সার্কিট হাউসে অনুষ্ঠিত রাজশাহী বিভাগের খাদ্য বান্ধব কর্মসূচি ও আমন সংগ্রহ 2025-26 অর্থ বছরের প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। খাদ্য উপদেষ্টা বলেন, রাজশাহী অঞ্চল দেশের খাদ্য গুদাম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বলেন, দেশে চালের ব্যাপক চাহিদা থাকায় আমদানির প্রয়োজন হচ্ছে। এবার সরকার গতবারের চেয়ে কম আমদানি করবে, সেটি সর্বোচ্চ হতে পারে 4 লাখ মেট্রিক টন। আমরা স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছি, আগামীর দিনগুলো তো আমরা সেটা স্থিতিশীল রাখতে সক্ষম হব। সরকারের খাদ্য নিরাপত্তা মজুদ যেটা আছে এটা অত্যন্ত সন্তোষজনক পর্যায়ে আছে আল্লাহর রহমতে। নোয়াখালীর সোনাইমুড়িতে মাদ্রাসা শিক্ষার্থীকে হত্যার অভিযোগে তার সহপাঠীকে আটক করেছে পুলিশ। সকালে মাদ্রাসার 2য় তলার একটি ঘর থেকে নাজিমের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নিহত নাজিম ইসলামিয়া মাকফুনুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র এবং জাহানাবাদ গ্রামের ওবায়দুল্লাহর ছেলে। কিছুদিন আগে টুপি নিয়ে সহপাঠীর সাইদের সঙ্গে ঝগড়া হয় নাজিমের। পরে মাদ্রাসার শিক্ষকরা বিষয়টি মীমাংসা করে দেন। রোববার রাতে মাদ্রাসার আবাসিক কক্ষে সবাই ঘুমিয়ে পড়লে নাজিমকে হত্যা করা হয়। এ সময় অন্য ছাত্ররা বিষয়টি টের পেলে সাইদকে আটক করে পুলিশে খবর দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে সাইদ। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে একজন স্বীকার করে যে সে আজকে রাত্রে তাকে ছুরি দিয়ে আঘাত করে, ছুরি দিয়ে গলা কেটে তাকে রক্তাক্ত জখম করে তাকে হত্যা করে এবং তার ব্যবহৃত আলামতটি আমরা উদ্ধার করতে পেরেছি। খাগড়াছড়িতে চেঙ্গি নদী থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল 10:30টার দিকে গঞ্জপড়া ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, চেঙ্গি নদীতে নবজাতকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়। এর আগে গত 20 অক্টোবর একটি ড্রেন থেকে নবজাতককে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করে পুলিশ। সেখানে শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে নবজাতকটি। টাকার বিনিময়ে কুষ্টিয়ায় সিভিল সার্জন অফিসে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। শনি এবং রবিবার সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটক ঘেরাও করে বিক্ষোভ করেছেন সাধারণ চাকরি প্রত্যাশীরা। পরে ওই নিয়োগ কার্যক্রম স্থগিত করে কর্তৃপক্ষ। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী সহ 7টি পদে 115 জনকে নিয়োগের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয় গেল শুক্রবার। পরীক্ষার্থী ছিলেন প্রায় 15,000। তবে পরীক্ষার আগেই দেখা যায় 250 শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের বাসা থেকে বের হচ্ছেন বেশ কিছু চাকরি প্রার্থী। সাংবাদিকরা কথা বলতে গেলে দৌড়ে পালিয়ে যান তারা। অভিযোগ উঠেছে, বৃহস্পতিবার রাতে অ্যাম্বুলেন্সে করে একটি ক্লিনিকে জড়ো করা হয় তাদের। সেখানে সাংবাদিকদের উপস্থিতি দেখে কৌশলে একই এলাকার আরেমোর বাসায় সরিয়ে নেওয়া হয় চাকরি প্রার্থীদের। ওই বাসায় 25 থেকে 30 জনের রহস্যজনক প্রবেশ ও বের হওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। পরীক্ষা ছিল এখানে প্রশ্ন আসবে আমাদের পরে কালকে পরীক্ষা। অনেক কষ্ট করে আমরা পড়াশোনা করে এখানে মনে করেন পরীক্ষা দিতে আসি, তাহলে আমাদের মেধার ইয়েটা কোথায় গেল? দেশে এখনো যেমনটি হয় এই প্রেক্ষাপটে, অর্থাৎ জুলাইয়ের আন্দোলনের পরে এই প্রেক্ষাপটে হবে এটা বিশ্বাস করতে পারছে না। এ ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন সাধারণ চাকরি প্রত্যাশীরা। পরদিন আবার ওই অফিসে ঘেরাও করে পরীক্ষা বাতিলের দাবি জানানো হয়। পুনরায় নিয়োগ পরীক্ষা নিতে হবে, সেটা সুষ্ঠুতার ভিত্তিতে এবং মেধার ভিত্তিতে যেন নিয়োগ হয়। সারা দেশব্যাপী যে আলোড়ন সৃষ্টি হয়েছে এই ঘটনাটাকে কেন্দ্র করে, এটা খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা। এদিকে অভিযোগ অস্বীকার করেছেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা, আর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আপনারা তদন্ত করেন, তদন্তে যদি কোনোভাবে আমার সংশ্লিষ্ট থাকে তাহলে আমি পুরা আপনারা যেরকমভাবে মনে করেন বা আইনগতভাবে যে ইয়েটা সেটা মেনে নেব। কিন্তু আমার সাথে কথা না বলে বা আমার কোনো প্রকার তদন্তে না যাওয়ার আগেই আমাকে যে এইভাবে মানে হ্যারাসমেন্ট করা হচ্ছে, আমি এটার একটু নিন্দাই জানাচ্ছি। আরএমওর বিরুদ্ধে কোনো ধরনের সুনির্দিষ্ট অভিযোগ আসে যে না হয়তো ফাঁস হয় নাই কিন্তু সে অন্য একটা প্রতারণা আশ্রয় নিচ্ছে, এই ধরনের অভিযোগ যদি আসে অবশ্যই স্বাস্থ্য বিভাগের যে পদ্ধতি সেটা নিয়ে আলাদা অবশ্যই তদন্ত হবে। পরে ওই নিয়োগ কার্যক্রম স্থগিত করেছে কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আলোচনাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছে সহকর্মী মিলনুল্লাহ। এই যে স্বাস্থ্য বিভাগ এই কার্যক্রম স্থগিত করেছে এই পরীক্ষার,
যে 15,000 পরীক্ষার্থী চাকরি প্রত্যাশীরা, এখন তারা কি বলছেন? তারা কি এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন? হ্যাঁ, আসলে গতকালকে কিন্তু শিক্ষার্থীরা যে আলটিমেটাম দিয়েছিল তারই ভিত্তিতে কিন্তু এখন পর্যন্ত এই শিক্ষার্থীরা এই সিভিল সার্জনের আশেপাশে আছে এবং তাদের আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। আর আমি আরেকটু আগে কিন্তু ঠিক এই সিভিল সার্জন অফিসে বেলা দুপুর থেকে কিন্তু দুদকের যে হলো একটি টিম এখানে অভিযান চালায় এবং সেখানে কিন্তু এখানকার সিভিল সার্জনের এই নিয়োগকৃত যেসব নথিপত্র সব কিন্তু তারা চেক করে এবং সেই সময় কিন্তু এই অভিযুক্ত যে আরএমও হোসেন ইমাম তাকেও কিন্তু এখানে নিয়ে আসা হয় এবং সে কিন্তু এখানে এসে তাদের দুদকের যে টিমটি এখানে এসেছিল তারা কিন্তু দুদকের টিমের সাথে কথা বলেছে এবং তিনি নির্দোষ এই ব্যাপারে কিন্তু তিনি এখানে ছাপায় গিয়েছেন। তারপরেই কিন্তু এখান থেকে তিনি দুদকের টিম বেরিয়ে যাওয়ার পরে তার পরপরই কিন্তু হোসেন ইমামও এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে এবং এই বেরিয়ে যাওয়ার চেষ্টা করার পরপরই কিন্তু এখানে যারা আন্দোলনকারী ছাত্র জনতা ছিল বিক্ষুব্ধ তারা কিন্তু হোসেন ইমামকে ধরে লাঞ্ছিত করে এবং সেখানে কিন্তু একটি হট্টগোলের পরিবেশ সৃষ্টি হয় এবং সেখান থেকে হোসেন ইমাম আবারও ফিরে এই সিভিল সার্জন অফিসে এসে আশ্রয় নেয় এবং এই কি যে 10 মিনিট মতো আগে কিন্তু এখান থেকে পুলিশ প্রহরায় সে কিন্তু এখান থেকে বেরিয়ে যাওয়া হয়। তখনও কিন্তু এখানে যারা আন্দোলন করা ছাত্র এবং জনতা ছিল বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু ভুয়া বলে বা দালাল বলে কিন্তু চিৎকার দিতে থাকে। তো আসলে এখানে আপনার প্রতিবেদনে যেমনটি দেখেছিলেন যে এই যে বিতর্ক বা এই যে অভিযোগের সূত্রটা হয় কিন্তু শুক্রবার রাতে যখন পরীক্ষার আগে এই আরএমও হোসেন ইমামের বাড়ি থেকে প্রায় 30-35 জন ছাত্রছাত্রী একসাথে বেরিয়ে যায় তারপরের থেকে কিন্তু এবং সেই ভিডিও কিন্তু সারা শহরে ভাইরাল হয়। এই ভাইরাল হওয়ার পরে কিন্তু সাধারণ যারা শিক্ষার্থী এবং অভিভাবক কিন্তু বিক্ষুব্ধ হয় এবং তারা কিন্তু এই নিয়োগকে আবাসিক মেডিকেল অফিসারকে জিজ্ঞাসাবাদের ব্যাপারে কি বলছেন কর্তৃপক্ষ? এবং হ্যাঁ, এই ব্যাপারে কিন্তু স্বাস্থ্য বিভাগের লোকও কিন্তু এখানে এসেছিল এবং তারাও কিন্তু এই দুদকের পাশাপাশি এখানে যারা সংশ্লিষ্ট অভিযুক্ত আছে তাদের সাথে কথা বলছেন এবং এই বিষয়ে তদন্ত করছে। তারা বলছে যে আসলে তদন্ত সাপেক্ষে যদি এই ঘটনার সাথে কেউ জড়িত থাকে তাহলে পরে তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে এবং যদি এখানে প্রশ্ন ফাঁস বা এই অন্য কোনো প্রতারণার ঘটনায় তারা প্রমাণ পান তাহলে হয়তো এই নিয়োগ পরীক্ষা যেটা সেটা স্থায়ীভাবেও বাতিল হতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে যেহেতু এখন পর্যন্ত এই ব্যাপারটি তদন্ত চলমান সেহেতু এখনো সাময়িক স্থগিত আছে এবং এই নির্দেশই বহাল থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। মিলন, আপনাকে ধন্যবাদ এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। নানা কর্মসূচিতে বিভিন্ন স্থানে যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দুপুরে বরিশাল নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদারীপুরে পুরাতন জজ কোর্ট মোড় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে ডিসি ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়। বাগেরহাটে শহরের স্বাধীনতা উদ্যান থেকে বের করা র্যালিতে অংশ নেন জেলার হাজারো সমর্থক। রাজবাড়ীতে নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। নাটোরের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়। নেত্রকোনায় জাতীয়তাবাদী শক্তির বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। একই ধরনের কর্মসূচি পালিত হয়েছে পটুয়াখালী, পিরোজপুর, নাটোর, নওগাঁ, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, চাঁপাইনবাবগঞ্জ, গোপালগঞ্জ এবং মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলায়। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং নভেম্বরে গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে জামায়াত। সকালে ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা জামায়াতের নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ করে তারা। লক্ষ্মীপুরের দক্ষিণ তেমহুনি এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে উত্তর তেমুহানিতে সমাবেশ করে। এছাড়া হবিগঞ্জের কর্মসূচি থেকে জুলাই সনদের আইনি ভিত্তির পাশাপাশি পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি জানানো হয়। গোপালগঞ্জে গণ অধিকার পরিষদের জেলা কমিটি ঘোষণা 72 ঘন্টার মধ্যে সভাপতি, সাংগঠনিক সম্পাদক সহ 59 সদস্য পদত্যাগ করেছেন। আজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন দলটির জেলা কমিটির সভাপতি আলামিন সরদার। নবঘোষিত কমিটি গঠনের পর থেকেই দলীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এই অবস্থায় নতুন কমিটির সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক সহ মোট 79 সদস্য বিশিষ্ট এই কমিটির মধ্যে 59 জন পদত্যাগ করেছেন। গত শুক্রবার 79 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।
সড়ক দুর্ঘটনায় 3 জেলায় 6 জন নিহত এবং 25 জন আহত হয়েছেন। এর মধ্যে জামালপুরে কাভার্ড ভ্যান চাপায় প্রাণ গেছে 4 জনের। পুলিশ জানায় জামালপুর থেকে দিকপাইতগামী কাভার্ড ভ্যান ইপিজেড এর সামনে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজি বাইক যাত্রী রাশেদ মিয়া মারা যান। পরে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যান চান মিয়া এবং আরিফা খাতুন। আহত 5 জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পথে মারা যায় আরও একজন। কাভার্ড ভ্যানটিকে আটক করা হলেও পালিয়েছে চালক হেলপার। সকালে হবিগঞ্জের মাধবপুরে মাজার জিয়ারত শেষে ফেরার পথে বাস উল্টে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন 20 যাত্রী। এছাড়া গোপালগঞ্জ সদরের ডুমদিয়া এলাকায় মারা গেছেন এক মোটরসাইকেল আরোহী। দুর্ঘটনার কারণ সম্বন্ধে এখানে আমাদের সিসি ক্যামেরা রয়েছে এবং স্থানীয় জনতা রয়েছে। এদের সহায়তায় আমরা বাদবাকি তদন্ত সাপেক্ষে দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণের চেষ্টা করব। ট্রাকটা আমাদের হেফাজতে নিয়েছি। বর্তমানে ট্রাকটি হচ্ছে নারায়ণপুর ফাঁড়িতে রয়েছে। কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণা করার দাবিতে 2.5 ঘন্টা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। সকাল 10টা থেকে দুপুর 12:30 পর্যন্ত ভৈরব রেল স্টেশন অবরোধ করে তারা। এ সময় স্টেশনে আটকা পড়ে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন, এছাড়া ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট এবং কিশোরগঞ্জ রেলপথে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। ভৈরব রেলওয়ে থানার ওসি সাইদ আহমেদ জানান, বাধা উপেক্ষা করে ট্রেন ছাড়তে চাইলে পাথর ছোড়েন আন্দোলনকারীরা। এ সময় বেশ কয়েকজন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। ভৈরব জেলা বাস্তবায়ন আন্দোলনের নেতা সাইফুর রহমান শাহরিয়ার বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। নীলফামারীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন উত্তরা ইপিজেডের 4টি কারখানার শ্রমিকরা। বেলা 11টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে ইপিজেডের সামনে যান কয়েকশো শ্রমিক। এক পর্যায়ে তারা ইপিজেডের ভেতরে প্রবেশের চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাধা দেন। পরে তাদের বুঝিয়ে সরিয়ে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। শ্রমিক অসন্তোষের জেরে রোববার উত্তরা ইপিজেডের দেশবন্ধু 7 সেকশন, মেইগো বিডি এবং ইপিএফ প্রিন্টিং নামের 4টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে অনিশ্চয়তায় পড়েছে এসব কারখানার কর্মরত 6,500 শ্রমিক। ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ মার্কেটে উচ্ছেদের সিদ্ধান্তের প্রতিবাদে ঔষধের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। সকাল থেকে ফার্মেসি বন্ধ রেখে ওষুধ বিক্রি বন্ধ করে দেওয়া হয়। এতে দুর্ভোগে পড়েছেন রোগী এবং সাধারণ মানুষ। অভিযোগ রয়েছে, কলেজের গেট নির্মাণের কথা বলে মার্কেটে উচ্ছেদের দাবিতে হঠাৎ করে শিক্ষার্থীদের আন্দোলনে নামান কলেজ কর্তৃপক্ষ। গত কয়েকদিন ধরে এই দাবিতে তারা কলেজের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এরই প্রেক্ষিতে সহকারী কমিশনার অফিস থেকে 7 দিনের সময় দিয়ে 14 ব্যবসায়ীকে উচ্ছেদের নোটিশ করা হয়। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির কেনা নতুন জাহাজ এমভি বাংলার প্রগতিকে দৈনিক $20,000 ভাড়া দেওয়া হয়েছে। বুঝিয়ে নেয়ার 4 দিনের মাথায় আজ থেকে হংকংয়ের একটি প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হয়। বিএসসি জানিয়েছে, নতুন এই জাহাজটি 63,777 টন পণ্য পরিবহন উপযোগী। চুক্তির অংশ হিসেবে সোমবার সকালে চীনের জিংজিয়াং ইন্টারন্যাশনাল বাঁধ থেকে জাহাজটি ঝুসানে রওনা হয়। গত জুনে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে নিজস্ব টাকায় জাহাজ কেনার প্রক্রিয়া শুরু হয়। গত 21 সেপ্টেম্বর সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে হয় জাহাজ কেনার চুক্তি। নতুন 2টি জাহাজের আরেকটি এমভি বাংলা নবযাত্রা আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিএসএফ বহরে যুক্ত হবে। নতুন জাহাজটি যুক্ত হওয়ায় এখন সংস্থাটির বহরে জাহাজের সংখ্যা বেড়ে 6টিতে উন্নীত হয়েছে। প্রায় 3,000 কোটি টাকা আয়ের পরও মাসুল বৃদ্ধি করায় ক্ষুব্ধ বন্দর ব্যবহারকারী এবং ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, কোনো আলোচনা ছাড়াই নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে বন্দর এবং নৌ পরিবহন মন্ত্রণালয়। এর বাইরে বিশ্বব্যাপী অর্থনৈতিক নানা সংকটময় পরিস্থিতিতে এভাবে মাসুল বাড়ানোর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। চট্টগ্রাম বন্দরের বর্ধিত মাসুল কার্যকর করা হয় 15 অক্টোবর থেকে। এতে মাসুল বেড়েছে গড়ে প্রায় 41%। এর মধ্যে 18টি খাতে 60% বেশি, 17টি খাতে 20 থেকে 59% এবং 19 খাতে 20% পর্যন্ত ট্যারিফ বেড়েছে। জাহাজের প্রবেশ ফি, পাইলটের চার্জ, লোডিং আনলোডিং চার্জের মতো কিছু সেবায় মাসুল বেড়েছে 56 থেকে 100%-রও বেশি।
শুরু থেকে মাসুল বাড়ানোর আপত্তি জানিয়ে আসছে ব্যবসায়ীরা। বন্দর ব্যবহারকারীরা বলছে 2024-25 অর্থবছরে বন্দরের লাভ 2,912 কোটি টাকা। উন্নয়ন প্রকল্পের নাম দিয়ে এভাবে মাসুল বাড়ানোর পেছনে বিশেষ গোষ্ঠীকে খুশি করা হচ্ছে বলেও মনে করছে ব্যবসায়ীরা। 41% যেটা বলছে এটা সত্যি নয় কথা। অনেক ক্ষেত্রে 400%, 500%, 800%, 1000% পর্যন্ত বাড়ানো হয়েছে। আমদানি রপ্তানিকারকরা বলছেন ট্রাম্পের শুল্ক নীতিতে এমনিতে টালমাটাল বিশ্ব অর্থনীতি। দেশের রপ্তানি ক্রয় আদেশ কমেছে। এই অবস্থায় বন্দরে মাসুল বৃদ্ধি নতুন করে বেকায়দায় ফেলেছে তাদের। দেশের অর্থনীতি যেখানে অনেকটা মন্থর গতি চলছে, এরকম একটা অবস্থায় লাভজনক একটা প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দর, এই বন্দরের ট্যারিফ কেন বাড়ানো হলো সেটাই আমাদের কাছে প্রশ্ন। আমদানিতে যেভাবে এটার উপর এফেক্ট করবে, রপ্তানিতেও কিন্তু একইভাবে এটার উপর এফেক্ট করবে। বিভিন্ন চার্জেস ইম্পোজ করলেই এখানে ক্ষতিগ্রস্ত হবে। সবসময় বন্দরে বিভিন্ন রেন্ট বাড়াবে, চার্জ বাড়াবে, ভ্যাট বাড়াবে, ট্যাক্স বাড়াবে, ইটস নট গুড। বন্দর ছাড়াও মাসুল বাড়িয়েছে 21টি বেসরকারি ডিপো। এসব ডিপোতে 36 ধরনের আমদানি ও শতভাগ রপ্তানি পণ্য হ্যান্ডলিং হয়ে থাকে। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। শিক্ষার্থীদের প্রধান দায়িত্ব জ্ঞান অর্জন। সেই জ্ঞান তখনই মূল্যবান হয় যখন তা মানবতার কল্যাণে ব্যবহৃত হয়, এমন মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। দুপুরে রংপুর কারমাইকেল কলেজে নবীন বরণ এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে শিবিরের সভাপতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নৈতিকতা, দায়িত্ববোধ এবং নেতৃত্বের গুণ অর্জনের মাধ্যমেই গড়ে উঠতে পারে একটি আদর্শ সমাজ। শুধুমাত্র ভালো ফল নয়, বরং নৈতিক চরিত্র গঠনের মধ্য দিয়েই প্রকৃত মানুষে উঠতে হবে সবাইকে। এসবে নবীন শিক্ষার্থীরা শিক্ষা জীবনের পাশাপাশি নেতৃত্বের গুণাবলী অর্জন করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রতিশ্রুতি দেন। জয়পুরহাটে চলছে রোপা আমন ধান কাটা এবং মাড়াইয়ের কাজ। ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। পুরুষের পাশাপাশি কাজ করছেন নারীরাও। ভালো ফলন এবং দামে খুশি তারা। ধান ঘরে তোলার পরই আলু, বেগুন সহ অন্যান্য সবজি আবাদের প্রস্তুতিও চলছে। জয়পুরহাটের বিভিন্ন উপজেলার মাঠ জুড়ে এখন সোনালী ধান। কৃষকরা আগাম রোপা আমন ধান ঘরে তুলতে দিনরাত কাজ করছেন। ভালো ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে। প্রতি বিঘায় গড়ে 16 থেকে 18 মণ ধান উৎপাদন হয়েছে, আর প্রতি মণ ধান বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকায়। ভালো ফলন ও দাম সন্তোষজনক হওয়ায় খুশি কৃষক। এই সময় ধানটা লাগে, আমরা এই সময় একটু চাল ধানের দাম একটু বেশি হয়, এই জন্য এই ধানটা লাগে আমার অনেক উপকার হয়েছে। অল্প সময়ের মধ্যে আসে এবং অনেক উপকারিতা আছে। যেমন হলো আমরা এখানে আলু লাগাতে পারবো, কপি লাগাতে পারবো, শাকসবজি লাগাতে পারবো। আগাম জাতের ধান চাষ লাভজনক হওয়ায় আগামী মৌসুমে ধান চাষে কৃষকের আগ্রহ আরও বাড়বে বলে আশা কৃষি বিভাগের। কৃষি বিভাগ সবসময় আগাম ধান চাষের ক্ষেত্রে উৎসাহ দিয়ে আসছে, এই কারণে আগাম ফসল চাষের ক্ষেত্রে উৎপাদনটা ভালো হয়, উৎপাদন খরচ কম হয় এবং পরবর্তীতে রবি মৌসুমে তারা ফসলটা পর্যাপ্ত সময় নিয়ে মাটির স্বাস্থ্য রক্ষা করে, মাটির পরিচর্যা বন্টন করে তারা ফসলটা চাষ করতে পারে। এবছর জেলায় প্রায় 70,000 হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় 1.5 গুণ বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে জব্দ হওয়া কয়েক হাজার নৌকা এবং ট্রলার। এসব নৌযান রক্ষণাবেক্ষণের কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। এতে একদিকে যেমন কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে, অন্যদিকে ব্যাপক ক্ষতির মুখে নৌযান মালিকরা। তবে কর্তৃপক্ষের দাবি, আইনি জটিলতায় মালিকদের কাছে হস্তান্তর করা সম্ভব হচ্ছে না নৌযান। কয়েক হাজার নৌকা ও ট্রলার পড়ে আছে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনে। একই চিত্র কদমতলা কৈখালী স্টেশনেও। বিভিন্ন সময় অবৈধভাবে বনে ঢুকে পড়ায় বন বিভাগের অভিযানে জব্দ করা হয় 3000-এর বেশি ছোট বড় নৌকা ও ইঞ্জিন চালিত ট্রলার। বছরের পর বছর খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হচ্ছে এসব নৌযান। রক্ষণাবেক্ষণ কিংবা নিলামে দেওয়ার উদ্যোগ নেই বন বিভাগের, বলছেন মালিকরা। আমাদের নৌকাগুলো রেঞ্জের ফরেস্টরা ধরে নিয়ে যায়। যদি এই নৌকাগুলো যদি আমাদের ছেড়ে দিত তাহলে আমাদের খুব উপকার হতো, কারণ আমাদের নৌকাগুলো তৈরি করতে বহুত টাকা খরচ হয়। নিলাম যে হারে সরকারিভাবে হয় এইভাবে যদি দেয়
তাহলে আমাদের পক্ষে নৌকাগুলো নিলে আমাদের সুবিধা। নৌকাগুলো তো ছাড়ে না, আবার কেস চলে 5-7 বছর। এইভাবে যদি থাকে তাহলে তো গরিব মানুষ কেউ আসবে না। এদিকে বন বিভাগের কর্মকর্তা বলছেন নৌযানগুলোর ভাগ্য আদালতের হাতে। অলরেডি আমরা মামলার সাথে আদালতে সোপর্দ করি। আদালতের এখন এখতিয়ার আছে যে এই জব্দকৃত মালামালগুলো কিভাবে ব্যবস্থাপনা করা হবে, এগুলো কি নিলাম হবে অথবা এগুলো কি জিম্মায় দেওয়া হবে অথবা এগুলো কি সরকারি বাজেয়াপ্ত হিসেবে ঘোষণা হবে, সেগুলো আদালত একটা আদেশ দিয়ে থাকেন, নিষ্পত্তি যেগুলো হয়ে থাকে। সুন্দরবনগামী নৌকার দাম আকার ভেদে সর্বনিম্ন 40,000 থেকে 50,000 টাকা, আর মাঝারি আকৃতির একটি নৌকার দাম অন্তত 1 লাখ থেকে 1.5 লাখ টাকা, আর ইঞ্জিন চালিত ট্রলার কিনতে খরচ 10 লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 7ম বার্ষিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা 2025-এর উদ্বোধন হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পতাকা, বেলুন এবং পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মাহফুজ রেজা। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। 2 দিন ব্যাপী অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় 136টি ইভেন্টে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীরা অংশ নিচ্ছেন। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় মন্থায় পরিণত হয়েছে। এটা আগামীকাল রাতে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। রোববার রাত 3টায় গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলসহ বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, মন্থা সরাসরি বাংলাদেশে আঘাত না হানলেও এর প্রভাবে কয়েকদিন বৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড় মন্থা বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।